আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই সংবাদ শিরোনাম। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে আজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে জাহাজ এমভি আব্দুল্লাহ। পঞ্চম দিনের মতো চলছে হজ যাত্রা। এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন 13,494 জন হজযাত্রী। আশকোরা হজ ক্যাম্পের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি। দিনকে দিন শহর থেকে হারিয়ে যাচ্ছে কাক। প্রভাব পড়ছে প্রকৃতি ও খাদ্য শৃঙ্খলে। বাসস্থান হারানো, খাবার না পাওয়ায় কমছে পাখির সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। বর্ষা মৌসুমের আগেই ভাঙতে শুরু করেছে রাজবাড়ীর দৌলদিয়া পদ্মা পাড়ের ঘাট। 1 সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন ফেরিঘাটের 300 মিটার এলাকা। দর্শক, শিরোনাম বলছিলাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির সোমবারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ। এবার বিস্তারিত সংবাদ। 23 নাবিক সহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর থেকে নানা শঙ্কায় ছিলেন জিম্মি নাবিকদের স্বজনরা। দীর্ঘদিন পর তাদের অপেক্ষার প্রহর ফুরাচ্ছে। জিম্মি দশা থেকে মুক্তির ঠিক 1 মাস পর 23 নাবিক নিয়ে আজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে এমভি আব্দুল্লাহ জাহাজটি। এর আগে শনিবার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জাহাজটি। সোমবার বিকেলে বা সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়া প্রবেশ করতে পারে জাহাজটি। জাহাজের নাবিকরা সুস্থ রয়েছেন। কুতুবদিয়া আসার পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন ব্যাচ জাহাজটিতে পাঠানো হবে। জাহাজে বর্তমানে যে 23 জন ক্রু রয়েছেন তাদের আগামীকাল মঙ্গলবার একটি লাইটার জাহাজে করে কেএসআরএম লাইটার জেটি সদরঘাটে আনা হবে। সেখানে তাদের বরণ করবেন স্বজনরা। সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে যাবেন। আজ পঞ্চম দিনের মতো চলছে হজ যাত্রা। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 13,494 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়। এদিকে আশকোরার হজ ক্যাম্পের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর 83,218 জন হজে যেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,323 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 78,895 জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী 16 জুন। দর্শক, এই মুহূর্তে আশকোরা হজ ক্যাম্প থেকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী শাহজালাল জুয়েল। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে কিন্তু সৌদি আরবে হজযাত্রীরা যেতে শুরু করেছে। আজ হজযাত্রার পঞ্চম দিন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর এলাকার যে হজ ক্যাম্প রয়েছে আশকোনায় অবস্থিত। সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লা লাব্বাইক ধ্বনিতে কিন্তু মুখরিত হচ্ছে এই হজ ক্যাম্প। আজ কিন্তু হজ ফ্লাইট টোটাল 8টি যাবে সৌদির উদ্দেশ্যে রওনা হবে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের রয়েছে 2টি এবং সৌদি এয়ারলাইন্সের রয়েছে 2টি এবং ফ্লাইনেন্স এয়ারলাইন্সের কিন্তু 4টি হজ ফ্লাইট আজ বাংলাদেশ থেকে সৌদির উদ্দেশ্যে রওনা দেবে। আপনাদের যদি দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে হজযাত্রীরা কিন্তু ইতিমধ্যে হজ ক্যাম্পে এসে ভিড় জমাচ্ছে এবং আমি হজযাত্রীদের সাথে কথা বলেছি। এই হজযাত্রা কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু তাদের সাথে ঘটেনি। এর আগে বিভিন্ন হজযাত্রীদের কাছ থেকে লাগেজ হারানো, পাসপোর্ট হারানোর ঘটনা ঘটলেও এবার কিন্তু এই হজ ক্যাম্পের ভিতরে কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষেধ করেছে হজ ক্যাম্প কর্তৃপক্ষ। সারাদিনই কিন্তু 13,858 জন যাত্রী কিন্তু সৌদির উদ্দেশ্যে রওনা দিবেন। এর মধ্যে অবশিষ্ট কিন্তু রয়ে যাবে 71,259 জন যাত্রী। আপনাদেরকে বলতে চাই যে আমরা হজ পরিচালকের সাথেও কথা বলেছি। তারা সর্বোচ্চ চেষ্টা করছে হজযাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য। তো এই ছিল রাজধানীর এয়ারপোর্ট এলাকা যে আশকোনা হজ ক্যাম্প অবস্থিত। সেখান থেকে আমার কাছ থেকে হজ পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে জুয়েল। ধন্যবাদ আপনাকে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার দলীয় নির্দেশ এখনো বহাল আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। প্রথম ধাপের নির্বাচনে যারা এই সিদ্ধান্ত মানেনি তাদের শাস্তি হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
বিএনপি কর্মসূচির নামে নৈরাজ্য করলে তা মোকাবেলা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। তথ্য প্রযুক্তি খাতে আরও এগিয়ে যেতে দ্রুততম সময়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণে কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার ঢাকা ক্লাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বর্ষপূর্তির অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নির্মাণে একাধিক দেশ আগ্রহ দেখিয়েছে। এই মুহূর্তে সবার প্রস্তাবনা যাচাই বাছাই করা হচ্ছে। আগামী 5 বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে উৎক্ষেপণ করা হবে। তিনি জানান, দেশের 40টি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে। এই মেয়াদে আমরা বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট ইনশাআল্লাহ আমরা উৎক্ষেপণ করতে পারবো। আমরা স্বচ্ছতার সাথে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সকল ধরনের সংবাদ, যোগাযোগ, বিনোদন সব মাধ্যমগুলোকে আমরা ডিজিটাইজ করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই এবং পাশাপাশি আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি করতে চাই। নিয়োগপত্র নেই, মাইনেও পায় না, নিজে থেকেই শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কাঁধে তুলে নেয় কাক। ঝাড়ুদার বলে পরিচিতিও আছে, কিন্তু দিনকে দিন শহর থেকে হারিয়ে যাচ্ছে কাক। এখন আর শহরে কাকের ডাকে ঘুম ভাঙে না। পৃথিবীতে এভাবেই অনেক প্রাণী এখন বিলুপ্ত, যার প্রভাব পড়ছে প্রকৃতি, খাদ্যচক্র ও বাস্তুসংস্থানে। আর জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন, পরের সংবাদে যাচ্ছে। বর্ষা মৌসুমের আগেই ভাঙতে শুরু করেছে গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া পদ্মাপাড়ের ঘাট। এক সপ্তাহের ভাঙনে ফেরিঘাট এলাকায় 300 মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যার ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের কয়েকশো পরিবার। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন এসএম হামিম। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলদিয়া ফেরিঘাট এলাকায় অসময়ে ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনে ভাঙনের কবলে পড়ে পদ্মায় বিলীন হয়েছে নদীর পাড়ের অনেক অংশ। এর মধ্যে 6 নম্বর ফেরিঘাট ও পাশের বাহিরচর গ্রাম এলাকায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। ভাঙনের কবলে পড়ে বসতবাড়ি, দোকানপাট, আঞ্চলিক সড়ক সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। এতে আতঙ্ক ছড়িয়েছে নদীর পাড়ে বসবাসকারী মানুষের মাঝে। কষ্টকর আছে। ঘোরাঘুরি করে দেখে যায়, কয়েক বস্তা ফেলে আর কোনো কাজ করে না। আমরা এই জায়গা থেকে স্কুলে যাই, এই জায়গাটা ভেঙে যাচ্ছে বলে আমরা স্কুলে যেতে পারছি না। এভাবে আর কতদিন থাকবে? সরকারের কাছে এইটুকু আবেদন যে সরকার যাতে আমাদের নির্দিষ্টভাবে, স্থায়ীভাবে যাতে আমাদের এটা সমাধান করে দেয়। দৌলদিয়া ফেরিঘাট এলাকায় বিভিন্ন পয়েন্টে নদী পার ভাঙনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কর্মকর্তা রয়েছে, স্যারের সাথে কথা বলেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই এখানে এই ভাঙন প্রতিরোধে আমাদের যে জিও ব্যাগের যে প্রকল্প রয়েছে সেখানে কাজ শুরু হবে। প্রতি বছর কয়েক দফায় ভাঙনের কবলে পড়ে দৌলদিয়া ফেরিঘাট এলাকা। দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। এসএম হামিম, মাই টিভি। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। মেট্রো রেলের পর এবার বিদ্যুৎ চালিত যানবাহনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। গণপরিবহনের ভোগান্তি কমাতে বৈদ্যুতিক গণপরিবহন ব্যবস্থায় যেতে চায় সরকার। চলতি বছরে বিআরটিসি বহরে যুক্ত হতে যাচ্ছে 100টি দ্বিতল বৈদ্যুতিক বাস, যার মধ্যে 80টি চলাচল করবে রাজধানীতে, বাকি 20টি চলবে চট্টগ্রামে। রাকিব হাসানের রিপোর্ট। যানজটে নাকাল রাজধানীবাসী। বিশ্বব্যাংকের গবেষণার তথ্য বলছে, ঢাকায় যানবাহনের গড় গতি ঘন্টায় 6.4 কিলোমিটার, যা হাঁটার গতির চেয়ে সামান্য বেশি। ঢাকায় যানজটের কারণে বছরে প্রায় 3.8 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষতির কথা বলছে বিশ্বব্যাংকের এই গবেষণা প্রতিবেদনটি। নগরীর এই যানজট আর নগর পরিবহনের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই মধ্যে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের সুফল পেতে শুরু করেছে নগরবাসী।
বর্তমানে দৈনিক মেট্রো রেলে 152টি ট্রিপ চলছে, যার মাধ্যমে সুবিধা পাচ্ছে দৈনিক 2,70,000 যাত্রী। যদিও লক্ষ্য রয়েছে দৈনিক 5 লাখ যাত্রী পরিবহনের। 2030 সালের মধ্যে সবগুলো রুটে মেট্রো রেল চালু হলে সত্যিকারের গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়ন হবে এবং দেশের মানুষ উন্নত বিশ্বের মতো আধুনিক সেবা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গণপরিবহনের ভোগান্তি কমাতে এবার বৈদ্যুতিক গণপরিবহন ব্যবস্থায় যেতে চায় সরকার। তারই অংশ হিসেবে ইলেকট্রিক বাস নামাতে চলছে জোর প্রস্তুতি। বিদ্যুৎ চালিত মেট্রো রেলের পর এবার বিদ্যুৎ চালিত যানবাহনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরেই বিআরটির বহরে যুক্ত হতে যাচ্ছে 100টি দ্বিতল বৈদ্যুতিক বাস, যার মধ্যে 80টি চলাচল করবে রাজধানীতে, বাকি 20টি চলবে চট্টগ্রাম শহরে। অক্টোবর নভেম্বরের মধ্যেই ঢাকায় বৈদ্যুতিক বাস আসবে। এই বৈদ্যুতিক গণপরিবহনের মাধ্যমে ঢাকাকে পরিবেশ বান্ধব শহরে রূপান্তর করা সম্ভব হবে বলে মনে করছেন 2 সিটি কর্পোরেশন। আমরা পর্যায়ক্রমে ঢাকা থেকে আমাদের পরিবেশ বান্ধব আমরা ইলেকট্রিক্যাল ভেহিকেলগুলো আমরা দিব। ঢাকা নগর পরিবহনের বহরে ইলেকট্রিক ভেহিকেল বাস চালু হবে, যেটা পরিবেশ বান্ধব এবং বায়ু দূষণ মুক্ত। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে 130 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এই সংখ্যা জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানিয়েছেন চেয়ারম্যান পদে 73 জন, ভাইস চেয়ারম্যান পদে 43 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 14 জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 6 প্রার্থী। আজ তৃতীয় ধাপের চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নিয়োগপত্র নেই, মাইনেও পায় না, নিজে থেকেই শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কাঁধে তুলে নেয় কাক। ঝাড়ুদার বলে পরিচিতিও আছে, কিন্তু দিনকে দিন এই শহর থেকে হারিয়ে যাচ্ছে কাক। এখন আর শহরে কাকের ডাকে ঘুম ভাঙে না। পৃথিবীতে এভাবেই অনেক প্রাণী এখন বিলুপ্ত, যার প্রভাব পড়ছে প্রকৃতি, খাদ্যচক্র ও বাস্তু সংস্থানে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গ্রামে মানুষের ঘুম ভাঙে মোরগের ডাকে, আর শহরে কাকের চিৎকারে। কিন্তু গেল 2 বছর যাবৎ কাকের ডাক আর তেমন শুনতে পাওয়া যাচ্ছে না। শহরের জাতীয় পাখি বলা হতো কাককে, কিন্তু সেই কাকের আনাগোনা শহরগুলোতে দেখা যাচ্ছে না আগের মতো। মানুষের সবচেয়ে কাছাকাছি থাকতে পছন্দ করে কাক, আর খাবার শেষে অতিরিক্ত খাবারের অপেক্ষায় থাকে সে। খাবার শেষে প্লেট রাখতেই গুটি গুটি পায়ে এগিয়ে যায় খাবারের কাছে। ময়লা বলে ফেলে দেয়া জিনিসগুলো খেয়ে শহর পরিষ্কার রাখে সে, তাই নাম পেয়েছে ঝাড়ুদার। কাক পরিবেশের জন্য কতটা জরুরি, এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতি থেকে যে কোনো প্রাণী বিপন্ন হওয়ায় প্রকৃতিতে মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। নগরায়ন প্রয়োজন আসলে সবুজায়নের মাধ্যমে। আমাদের নগরায়নকে চিন্তা করতে হবে সবুজায়নের দিক থেকে, তাহলে আমরা আপাতত এই যে জলবায়ু পরিবর্তনের যে অশনি বিপদ, সেই বিপদকে আমরা মোকাবেলা করতে পারব। প্রাণী সম্পদ বিভাগ থেকে জানা যায় যে 90-এর দশক থেকে হঠাৎ করে ভারতে শকুনের সংখ্যা কমতে শুরু করে। প্রথমে কেউ ব্যাপারটা সেভাবে খেয়াল করেনি, কিন্তু শকুন না থাকার কারণে মরে পড়ে থাকা প্রাণীগুলোকে কেউ খেয়ে পরিষ্কার করছিল না। ফলে রোগ জীবাণু বাড়তে থাকে, খাবারের প্রতিযোগিতা কমে যাওয়ায় বন্য কুকুরের সংখ্যাও বাড়তে থাকে। আর কুকুরের কামড়ে আক্রান্ত মানুষের সংখ্যাও বেড়ে গেলে জলাতঙ্ক রোগ বাড়ে, একই সাথে বাড়তে থাকে ইঁদুরের সংখ্যাও। কাক সাধারণত পরিবেশে দূষণ ছড়ায় এমন সব উপকরণ খুঁজে বেড়ায় এবং নিজে সেগুলো গ্রহণ করে। এখন সিটি কর্পোরেশন বিভিন্ন স্থানে বর্জ্য জমাকরণ কেন্দ্র গড়ে তোলায় কাক আর দূষিত কোনো খাবার গ্রহণ করতে পারছে না। গাছ কেটে ফেলায় বাসস্থান হারিয়েছে কাক। এছাড়া প্লাস্টিক ও ধাতব আবর্জনা বেড়ে যাওয়া এবং যত্রতত্র মোবাইল নেটওয়ার্কের টাওয়ারের রেডিয়েশনও প্রাণীদের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করছে। প্রকৃতি থেকে কাক হারিয়ে গেলে খাদ্য শৃঙ্খলে বড় সমস্যা দেখা দেবে। মানুষের মধ্যে নতুন নতুন রোগের সংক্রমণও ঘটতে পারে। এছাড়া বাড়বে ক্ষতিকর প্রাণীর সংখ্যা। তাই ঢাকা শহরে কাকদের বাঁচিয়ে বিলুপ্তির হাত থেকে রক্ষা করাই হবে একজন সচেতন নাগরিকের দায়িত্ব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে আজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে জাহাজ এমভি আব্দুল্লাহ। পঞ্চম দিনের মতো চলছে হজ যাত্রা। এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন 13,494 জন হজযাত্রী। আশকোনা হজ ক্যাম্পের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি।
দিনকে দিন শহর থেকে হারিয়ে যাচ্ছে কাক, প্রভাব পড়ছে প্রকৃতি ও খাদ্য শৃঙ্খলে। বাসস্থান হারানো ও খাবার না পাওয়ায় কমছে পাখির সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। বর্ষা মৌসুমের আগেই ভাঙতে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা পাড়ের ঘাট। এক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন ফেরিঘাটের ৩০০ মিটার এলাকা। দর্শক, এই সাথে সংবাদ শেষ করছি। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।